আপনাকে কিন্তু সবাই ভয় পায়। কারণ নাকি আমি কি অদ্ভুত কিংবা না, আপনি যখন সিনেমায় দাঁড়ান কিছু একটা বলেন, মনে হয় এই কি করবেন, কি বলবেন, নায়িকাকে এই ধরে নিয়ে গিয়ে একবারে বলবেন না তুই আমার সাথে, এরকম তো হয়েছে। কোন নায়িকা ভয় পায়নি আসলে যখন আপনারা একেবারে শর্টে থাকেন, অনেক শর্ট এনজি হয় না, এরকম ভয় পায় না? ভয় দেখে, এটা ঠিক। ডন ভাই, আমরা অনুষ্ঠান শুরু করি। প্লিজ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আজকে কাট অ্যান্ড কাটের অতিথি হিসেবে আমরা পেয়েছি চলচ্চিত্র অভিনেতা ডন। ডন ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের সময় দেওয়ার জন্য। আপনি সেই সাভার থেকে আজকে আমাদের নেক্সাসের স্টুডিও পর্যন্ত এসেছেন। আসলে আপনাকে অনেক অনেক কি বলবো, অনেক কৃতজ্ঞ আমরা আপনার কাছে। ধন্যবাদ আপনাকেও, কারণ হচ্ছে যে অনেকদিন ধরেই সিঙ্কে পড়ছিলেন আপনার ডেটটা। যাই হোক, আজকে আমাদের এই কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে একটা ছোট ফর্মালিটিস, সেটা হচ্ছে আমরা এখানে কার্ড থেকে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছেন, খাম আছে, আর ওখানে আনকার্ড থেকে। এখন কার্ড থেকে যদি আপনি কোনো খাম পিক করেন তাহলে সেটা আসলে আমরা এডিট যদি করতে বলেন করব। আনকার্ড থেকে যদি আপনি কোনো খাম পিক করেন, সেখানে যে কোশ্চেনের উত্তর আপনি দিবেন সেটা কোনো কাটিং হবে না, যা বলবেন আমরা তাই অনিয়ার করব। আমরা কোথা থেকে আগে প্রশ্ন নিব, আপনার ইচ্ছা। না না ডন ভাই, প্রথমটা আগে বলেন আপনি, পরেরটা আমার ইচ্ছায় নিব। আচ্ছা, কার্ড থেকে নিন। কার্ড থেকে নিব। আচ্ছা, কার্ড থেকে 4 নাম্বার। প্রথমবার শাবনূরের হাত ধরার ব্যাপারটা কেমন ছিল? এখন ঘটনা হচ্ছে যে শাবনূর তো মানে আমার পরে এসছে, আমি নতুন না, তখন আমরা পুরনো ছিলাম, শাবনূর নতুন ছিল, রাইট? হ্যাঁ, শাবনূর নতুন। যার জন্য শাবনূরের হাত ধরার সময় তখন হচ্ছে যে কোনো হেজিটেড ফিল হয়নি, বিকজ নিউ আর্টিস্ট, তাই না? কিন্তু হাত ধরার সময়, একটা নায়িকার হাত ধরার সময় আমার হাত পা কাঁপতেছিল, সেটা হচ্ছে শাবনা জাপা। শাবনা জাপা, রাইট। শাবনা জাপার প্রথম মানে ছবি চাঁদনি, অনেক হিট ছবি, নাইম শাবনাজ। আর আমার প্রথম ছবি নাইম শাবনাজদের সাথেই, ছবিটার নাম ছিল লাভ। এবং লাভ ছবিতে শাবনা জাপাকে যখন আমি ধরতে যাই, তখন আমি আসলেই বুঝে উঠতে পারছিলাম না, কারণ আমি তো তখন দর্শকের মতো ছিলাম, তাই না? তখন আর্টিস্ট ছিলাম না আর কি। তখন তো নাইম শাবনাজ, হ্যাঁ, তখন সুপারহিট। সুপারহিট মানে চাঁদনি ছবিটা তো সুপারহিট। আমি প্রথমে দেখছি যে আমার সামনে নাইম শাবনাজ, আমার সামনে নায়িকা দাঁড়ানো, আমি তো নিজেরই ঠিক রাখতে পারছি, মানে এত মানে এক্সাইটেড হয়ে গেছিলাম যে চাঁদনি ছবির নায়িকা আমার সামনে, আর ওকে ধরবো, জড়াজড়ি, মানে আমাদের তো টেন্ডেন্সি বুঝিনি, ধস্তাধস্তির একটা ব্যাপার। আমি মানে কোনো মতেই মাথাতে আনতে পারতেছিলাম না, কথা বলতে আমার হাত পা কাঁপতেছিল। তারপরে অনেক অনেক সহযোগিতা করেছেন শাবনা জাপা, নাইম ভাই। কয়বার এনজি হয়েছিল শটটা? ওটা বোধহয় 3 বার, থার্ড টাইমে আমি করে ফেলেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে আমার হাত পা কাঁপতেছিল, আমি কাঁপতেছিলাম খালি, মানে আসলে কাঁপতেছিলাম, ভয় পায়, কাঁপছিল। মানে ইট ওয়াজ মাই ফার্স্ট আর কি। আর প্রথম জীবনের প্রথম ছবিতে সেই একটা রেপের সিন, আমি মানতে পারছি না, মানে আমি মেনে নিতে পারছি না কিভাবে, হাউ ইট পসিবল, কীভাবে করবো, মানে কীভাবে করবো আমি কাজটা। মানে তখন আমার মানে নার্ভাসনেস কাজ করতো খুব, মানে যখন সামনে নাইম শাবনাজ ছিল, কিংবা আমাকে যখন ডিরেক্টর ধরতে বললো, রেডি ক্যামেরা অ্যাকশন, তো ধরো, আমি যাই এরকম আটকে গেছি, মানে বুঝাতে পারছি। কিন্তু ডিরেক্টর অনেক চিল্লাচিল্লি, মানে সোহান সাহেব আমার বাবা ফিল্মে আর কি, উনি আমাকে এনেছেন, সালমানকে এনেছেন, মৌসুমীকে এনেছেন, অসংখ্য জনপ্রিয় ছবি। হ্যাঁ, তো যাই হোক, শাবনূরের বেলায় হয়নি সেই জিনিসটা, মানে ওই ভয়টা তখন কেটে উঠেছিল, কারণ শাবনূর তো অনেক পরে এসেছে। তারপরে আসলে হয় না যে তখনই তো হচ্ছে যে দুই একটা ছবি করার পর শাবনূর সুপারস্টার একেবারে, রাইট, একাধিক ছবি তার সাথে করা হয়েছে। তারপর সবগুলো ছবি তো আমাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন হয়ে যায়, তখন আর ভয়ভীতিগুলো কাজ করে না। সালমান শাহ, শাকিব খান, দুই সুপারস্টারের মন্দ দিকগুলো কি কি এবং ভালো দিকগুলো কি কি? কারণ আপনি অসংখ্য ছবি করেছেন। সালমান শাহ যদি ধরি 27টা ছবির মধ্যে, আমি যদি ভুল না করি, আপনি 24টা ছবিতে কাজ করেছেন। তো দুই সুপারস্টারের সাথে কিন্তু আপনার কাজ করা হয়েছে। সাকিবের সাথে অনেক বেশি ছবি করি, এই হয়তো দুই একটা ছবি বাদ দিয়েছে আমার। তো এই দুই সুপারস্টারের আসলে ভালো দিকগুলো কি আপনার কাছে মনে হয়েছে এবং খারাপ দিকগুলো কি? আমি যদি আরো সহজ করে বলি, তাদের একটু প্রশংসা করেন, একটু সমালোচনা করেন। না, সমালোচনা তো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে যে সালমানের কোনো সমালোচনা নেই,
ওর সম্পর্কে আমি কোনো সমালোচনা করতে পারবো না, কারণ আমার ই ওয়াজ মাই হার্ট, মানে ই ওয়াজ মাই, আপনার অনেক ভালো বন্ধু হি ওয়াজ মাই ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট, রাইট? সালমান সম্পর্কে তো বাজে মন্তব্য প্রশ্ন আসে না। হি ওয়াজ ভেরি নাইস, হি ওয়াজ ভেরি গুড। এবং সালমান মানে এক প্রশংসা করতে হয় সালমান সম্পর্কে অ্যাজ এ সুপারস্টার হিসেবে। সুপারস্টার বলেন, মেগাস্টার বলেন সালমান। আর সাকিব রানিং এখন স্বাভাবিকভাবে মানতেই হবে, আপনাকে বাস্তব মানতে হবে। সাকিব এখন মেগাস্টার, সুপারস্টার মেগাস্টারদের কোনো বদনাম থাকে না, আর বদনাম থাকলেও এগুলো ঢাকা পড়ে যায়। আমি এই কোশ্চেনের ধারাবাহিকতা একটু জানতে চাই। দুইজন সুপারস্টারের সাথে আপনি কাজ করেছেন, সালমান শাহ এবং একটু আগেই বললাম শাকিব খান। যদি সুপারস্টারের জায়গা থেকে আপনি তালিকায় রাখতে চান, কাকে 1 নম্বরে রাখবেন, কাকে 2 নম্বরে রাখবেন? এখন এটা বলেন, আপনি আসলে মন খুলে বলেন। সালমান তো হচ্ছে যে আমার মৃত্যুর আগ পর্যন্ত 1 নম্বরেই থাকবে আমার কাছে, আমার চোখে। আমরা উত্তরটা পেয়েছি। আর 2 নম্বর ক্ষেত্রে সাকিব এখন বাস্তব মেনে নিতে হবে। সাকিব ইজ নাম্বার 1, অনলি 1 মেগাস্টার অফ বাংলাদেশ, সুপারস্টার অফ বাংলাদেশ। এটা মানতে হবে, এটা মানতে হবে। আমি যদি বলি না সাকিব সুপারস্টার না, সালমানই সুপারস্টার, তাহলে তো হবে না, অবাস্তব কথা, তাই না? সালমান হি ওয়াজ সুপারস্টার, এখন তো নেই, তাই না? এখন তাহলে কে সুপারস্টার? সাকিব সুপারস্টার 100%, তাই না? চমৎকার। আমরা পরবর্তী কোশ্চেনটা কোত্থেকে নেবে? 5 নম্বরের জন্য। জীবনের কঠিন সময়ে মোকাবেলা করেছেন কিভাবে? মানুষের জীবনে কঠিন সময় আসে না, আপনার জীবনে তো অবশ্যই কঠিন সময় এসেছিল, আমরা জানি সেটা। এখন দেখেন, আমরা তো মুসলমান, আমরা তো মুসলিম। আপনি বিপদে পড়লে কিংবা এনি কাইন্ড অফ বিপদ, এনি কাইন্ড অফ প্রবলেম, আপনি যদি পড়েন তাহলে আপনি প্রথমেই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে সাহায্য যাবেন। যদি বিফলে যান তাহলে আপনার ধৈর্য ধরতে হবে, উপরও আল্লাহর কাছে ডিপেন্ড করতে হবে। আল্লাহ পাক যদি আপনার কথা শুনে, আপনাকে যদি ভালোবাসে, আপনার যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, অবশ্যই আপনাকে আল্লাহ পাক বিপদ থেকে রক্ষা করবে। সালমান শাহর মৃত্যুর পরে সবাই আপনার দিকে দেখিয়েছে যে আপনি সালমান শাহর একেবারে ঘনিষ্ঠ বন্ধু, সালমান শাহর হত্যাকাণ্ডের সাথে আপনি আসলে জড়িত, এবং আপনাকে আসামি করে নীলা চৌধুরী কিন্তু কেস করেছে। তো আসলে কি বলবেন? আসলে আপনি অনেকটাই আসামি করেছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কারণ উনি একটা বাচ্চার মা তো, তাই না? উনি তো মা, সালমান শাহর মা। উনি হয়তোবা আরও অনেকেই দোষারোপ করতেই পারেন, সাপোজ আমাকেও দোষারোপ করতে পারেন, কারণ আমরা তো একসাথে থাকতাম সবসময়, এবং আপনারা খুব ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ, অবশ্যই। এবং আপনি সামিরারও খুব ঘনিষ্ঠ ছিলেন, যেহেতু সালমান শাহ আপনার ফ্রেন্ড। সালমান শাহ এখন বন্ধু থাকলে বন্ধুর ওয়াইফ কেন? হ্যাঁ, সেটাই, তাই না? উনি তো অনারেবল আমাদের ভাবি। এখন দোষ দিলে তো করার কিছু নেই, তাই না? আমি যদি না বুঝে না শুনে আপনার দোষ দিই, তাহলে আপনি তো ইনভলভ না। এটা প্রুভ আছে, আইন আছে, আদালত, প্রশাসন আছে, তাই না? কিন্তু ভাই, আমি ডাউন ভাই আপনার কাছে আসলে জানতে চাই, যেহেতু আপনি ভালো বন্ধু ছিলেন, যে আপনার কি মনে হয় যে সালমান শাহ আসলে আর কি আত্মহত্যা করার মতো কোনো ছেলে, সে আসলে আত্মহত্যা করেছে? যে রায়টা আসলো পিবিআই থেকে, যে কার্টুন চিত্রের মাধ্যমে তারা দেখালো যে সালমান শাহ আত্মহত্যা করেছে, আপনি কি সেটা বিলিভ করেন যে সে আত্মহত্যা করেছে? বিলিভ করার মতো, কারণ সালমান শাহ আত্মহত্যা করেছে এটা 100 বিকজ হচ্ছে যে ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো সবসময়, পারিবারিক দিক থেকে বলেন, যে দিক থেকে বলেন, এফডিসির আপনার হচ্ছে যে শিডিউলের দিক থেকে বলেন, ঝামেলার দিক থেকে বলেন, নানা রকম। একটা মানুষ তো ফ্রেশ থাকে না সবসময়, তাই না? নানা রকম জটিলতার মধ্যেই থাকে। আর একটা একটা ছেলে, টপ মোস্ট একটা হিরো, মানে সুইসাইড করবে, এরকম একটা ব্যাপারও কাজ করে না মানুষের চিন্তার মধ্যে, তাই না? যে হতে পারে। কিন্তু একজন ইয়াং একটা স্টারের কান্না তো, ভিতরের কান্না তো আপনি দেখেন, বাসায় কাঁদতেছে একজন এক্সকিউজ মি, আমি বলি, আপনি যেহেতু বলেছেন, কারণ হচ্ছে যে আমি দেখছি, কারণ আমি ম্যাক্সিমাম টাইম সাথে থাকতাম শুটিংয়ে। আমাদের তো শুটিং সকাল থেকে রাতে 11টার মধ্যে একসাথে থাকতেই হতো, তাই না? তো আমি সালমান শাহর তো কান্না, লুকিয়ে কান্না আপনি দেখেননি, দর্শক দেখেনি, জনগণ দেখেনি, সালমানের মা তো দেখেনি, আমরা তো দেখছি। একটা সময় তো সালমান শাহ, আমরা যেটা জানি যে একটা সময় সালমান শাহ চেয়েছে যে না, আমি আর সামিরার সাথে থাকবো না, সেই আসলে জেদ ধরে কি সামিরা কারো মাধ্যমে তাকে আপনি আমার সাথে থাকবেন না, ওটা আপনার ব্যাপার। সালমান সামিরার সাথে থাকবেন না, সালমান সামির ওটা ব্যক্তিগত ব্যাপার।
এটা তো আমরা তো ইনভলভ না, ওটা তো নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ওটা তো আমরা ইনভলভ হবো কেন, তাই না? এটা তো নিজস্ব ব্যক্তিগত। আর কেউ আমি আসলে ভক্তদের আর দর্শকের কথাই বলছি, ভক্তদের কথাই বলছি। অনেকে বলে যে আমাদের পাশের দেশে যখন সুশান্ত মারা গিয়েছিল, তদন্ত রিপোর্টে সেখানে এসছে যে সুশান্তের গলায় একটা দাগ ছিল, কিন্তু সালমান শাহ যে তদন্ত রিপোর্ট এসছে সেখানে কিন্তু তার গলায় কোনো দাগের উল্লেখ করা হয়নি এবং সে আসেনি, সে দাগটা আসেনি। তো ওই জায়গা থেকে আসলে সালমান শাহ ভক্তরা এখনই বিশ্বাস করে না যে সালমান শাহ আত্মহত্যা করেছে। আমি এই জায়গায় বারবার আসছি। এখন আমাদের বাংলাদেশের প্রশাসন তো মানে বাংলাদেশে এমন কোনো প্রশাসন নাই যেখান থেকে মানে ইনভেস্টিগেশন করা হয়নি। সব সিআইডি বলেন, টিভি বলেন, তারপরে আরও যেগুলো প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এগুলো থেকে তো সব ইনভেস্টিগেশন করেছে, তাই না? সবাই তো একই মতামত, একটাই মতামত, এর বিরুদ্ধে তো আমরা যেতে পারি না, তাই না? আমি বলছি না যে ভাইয়া, আপনি আরো বিনম্রভাবে বলছি যে আপনাকে দায়ী না আমরা, আমি না, অনেকেই তো সাথে ছিলেন দেখে আপনাকে আসামি করে কেস করা হয়েছে। এখন সাপোজ আমি মানতেই রাজি না যে আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমরা দুইজন 24 ঘন্টা একসাথে থাকি ম্যাক্সিমাম টাইম, 11-12টা পর্যন্ত আমরা তো সকাল থেকে শুটিং করি। সালমানের এই সমস্যা যখন হয় তখন তো আমি ঢাকাতেই ছিলাম না, ছিলেন আপনি বগুড়ায় ছিলেন তো, রাইট, আউট অফ ঢাকা, বগুড়াতে না। তারপর আমি কিভাবে বলতে পারবো কিংবা কিভাবে জানতে পারবো, তাই না, কি হয়েছে তাই না? এই ঘটনাটা শাবনূরের সাথে কি সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল? এরকম কোনো সালমানের নায়ক নায়িকা এটা তো 24 ঘন্টায় প্রেম করতেছে। আর কোনটা রিয়েল, বাস্তবে কি ছিল না না, কোনটা রিয়েল কোনটা রাইট, আর বাস্তবে প্রেম করলে কে কি বলবে আমি ওর সাথে প্রেম করতেছি? আপনি তো ভালো বন্ধু, আপনি তো আমি তো দেখতাম। এখন এটা তো ওর ভিতরের বিষয়, নিজস্ব বিষয়। আর যদি প্রেম নাই করে, প্রেম প্রীতি যদি নাই থাকে, তাহলে স্ক্রিনে ওরা দেখাবে কীভাবে, তাই না? এখন নায়ক নায়িকার প্রেম করে না, এটা দেখে না, যখন অভিনয় করে তখন তো গভীর প্রেম দেখি আমরা, দেখি না? সেই সময় সালমান শাহকে আপনি কি সাপোর্ট দিয়েছেন? এদিকে সালমান শাহ হয়তো শাবনূরের সাথে প্রেম করছে, ওইদিকে সামিরা হয়তো এটাকে ভালোভাবে, স্বাভাবিক কোনো বই ভালোভাবে নেবে না। আপনি আসলে কার দিকে সাপোর্ট দিয়েছিলেন? সামিরাকে বুঝিয়েছিলেন নাকি সালমান শাহ? ন্যায়ের পক্ষে সাপোর্ট দিই সবসময়, যেটা নেই অন্যায়। তার মানে সালমান শাহকে যদি আমার চোখে পড়তো যে না সামিরাকে রেখে শাবনূরের সাথে প্রেম করতো, আমি হয়তো মানা করতাম, কারণ মানে দিস ইজ নট ফেয়ার, ডোন্ট ডু দিস, আমি তো বলতাম। কিন্তু আমি তো বুঝিনি কিংবা আমরা জানিনি, কিংবা সালমান শাবনূরের সাথে প্রেম হচ্ছে কিংবা প্রেম করছে, এটা তো পাবলিক দেখতেছি, তাই না? অ্যান্ড কোনটা রিয়েল কোনটা ফেক এটা তো আমরা বুঝতেছি না, এটা সালমানের মন থেকে বুঝতেছে। সালমান শাহের সাথে শাবনূরের সম্পর্ক ছিল, সেটা কি সামিরাকে অবহিত করা উচিত আপনার? সেই জায়গা থেকে আপনি কি জানিয়েছিলেন? ওরকম দেখিনি, দেখলে আমি জানাতাম, কারণ আমি কেন একটা সংসার আমার চোখের সামনে নষ্ট হতে দেখবো? আমার একদম বন্ধু মানুষের, সালমান হোক আর যেই হোক আমার বন্ধু, কিন্তু তার বউকে সাইডে রেখে আরেকজনের সাথে প্রেম করবে না, আমি বলে দিবই। কারণ একটা সংসার ভাঙা থেকে জোড়া লাগানো অনেক ইয়ে, তাই না? এবার আনকাট থেকে একটা, হ্যাঁ প্লিজ জন ভাই আপনি একটা পিক করেন প্লিজ। এতক্ষণ তো আমি পিক করলাম, দর্শক কিন্তু শুনলে। আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কাছ থেকে? ভিলেনদের আবার রোমান্টিক মুহূর্ত কিছু বুঝলাম। ভিলেনদের রোমান্টিক মুহূর্ত না থাকলে কিন্তু তারা কিন্তু রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট করে। ওই যে বললাম যে চল তুই আমার সাথে চল, হ্যাঁ না আমাদের রোমান্টিক হতেই পারে ভাইয়া, একটু যদি আপনি বলেন। সেটা মানে এই বয়সে না, সেটা ফিল্মে আসার আগে তো রোমান্টিক মুহূর্তগুলো ছিল, তাই না? তো স্কুল লাইফের ফিল্মে আসার পর তো রোমান্টিক মুহূর্তের আসলে সুযোগটা আরো বেড়ে যায়। না আপনার ভক্ত কত দর্শক আপনাকে পছন্দ করে, এটা হতে এটা খলাঙ্কার আবার গালও দেয়। সাপোজ মনে করেন আমি মাধুরীর অনেক ভালোবাসি, তাই না? মাধুরীর অনেক স্বপ্ন দেখতেই পারি, তারপরে তো সম্ভব না ঐশ্বরিয়া রায় নিয়ে আমি স্বপ্ন দেখতে পারি, কিন্তু এটা তো বাস্তব না, তাই না? এরকম হয়তো আমার নিয়ে স্বপ্ন দেখতেই পারে, তারপরেও আমরা নিয়ে কেন স্বপ্ন দেখবো? আমি খারাপ মানুষ, ভিলেন মানুষ, আমার তো মূল টার্গেট, মেইন টার্গেট রেপ করা, তাই না? একটা মেয়ে সুস্থ মস্তিষ্কে তো আমার সাথে রোমান্টিকতা প্রশ্নই আসে না। আমাদের রোমান্টিক ব্যাপার স্যাপার সেই স্কুল লাইফে চলে গেছে, তাই না? স্কুল কলেজ লাইফে। দেখুন এই কোন ক্লাসের মেয়েকে ভালো লাগে? নাম বলতে যাচ্ছি না, নাম বলা দরকার নেই। কোন ক্লাসে, আপনি কোন ক্লাসে পড়তেন? আমি যখন মানে ক্লাস 9-এ পড়তাম, 9-10 ম্যাট্রিকের সময় একটা মেয়ে প্রেমে পড়ে গিয়েছিলাম। আমরা তখন ক্রিকেট খেলতাম, আমি প্র্যাকটিস করতাম। ওই মেয়েদের হচ্ছে যে
বাসার সামনে আমাদের মাঠটা, যে মাঠে খেলা হতো আর কি। সেটা কি সাভারে? হ্যাঁ, বগুড়াতে। বগুড়াতে, আচ্ছা। আমার বাড়ি বগুড়া। স্কুল লাইফে তো সাভারে ছিলাম, সাভার তো 4 মাস হলো আসছি। আচ্ছা। তো যাই হোক, তারপরে ওই আমার সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলো হচ্ছে যে ও হচ্ছে জানলা দিয়ে আমাদের প্র্যাকটিসগুলো দেখতো। ও জানালা খুললে আমরা মাঠে যে প্র্যাকটিস করতাম, এই প্র্যাকটিসগুলো দেখতো। এটাও একটা হচ্ছে যে রোমান্টিকতার মধ্যেই পড়ে। আর ও জানলা দিয়ে প্র্যাকটিস করে আমাদের দেখবে কিংবা আমাদের খেলা দেখবে, এটা একটা ভিতরে অনেক হ্যাঁ, এই আগ্রহেই আমি সবার আগে যেতাম। সবার আগে যে জানলা পাশে ঠকঠক করলেই জানলা খুলতো। স্কুল লাইফ প্রেম আর কি, রোমান্টিক। চমৎকার। হ্যাঁ, এটা হচ্ছে আজীবনই থাকবে আমার, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, হয়তো ওনারও মনে থাকবে। সমালোচনা করার বিষয়টাকে কিভাবে দেখেন? এখন কিন্তু আসলে আমাদের সোশ্যাল মিডিয়া যখন আমরা এখন ইউজ করছি, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কেউ যদি যে কোনো একটা কাজ করে, কিংবা সে আর্টিস্ট হোক কিংবা যে কোনো সেক্টরের হোক, সেখানে সমালোচনার মুখে পড়ে। হ্যাঁ, এই ব্যাপারটি কিভাবে দেখেন? মানে আমার কথা হচ্ছে, আমি সমালোচনা করতে চাই না কারণ হয়তোবা কারো জীবনে কিংবা আপনার জীবনে, আমার জীবনে, কিংবা আমার বন্ধু বান্ধব কিংবা আমার কলিগদের জীবনে সমালোচনা করার থেকে সে যদি কোনো ভুল করে থাকে, তাহলে ভুলটা ধরিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। তারকারা নিজেদের ফেসবুকে আরেকজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আসলে কটাক্ষ করে, কিংবা ডিরেক্ট লাইভে যখন চলে আসে কথা বলে, তো এটা কিন্তু হরহামেশাই করেই থাকে। আপনাদের পরিচিত অনেক নায়িকারাই সেটা করেন। কি বলবেন আসলে তাদের? মেয়ে মানুষ তো নায়কের দিকে টানছেন, আমি বুঝতে পারছি আপনি ইঙ্গিত, আমি বুঝতে পারছি। আমরা তো আর বোকা না কিংবা ছোট মানুষ না, তাই না? আমরা অনেক কিছু বুঝি। এখন ঘটনা হচ্ছে, আমার থিওরিটা হচ্ছে যে একজন শিল্পী আরেকজন শিল্পীকে জেলাসি করবে, তার মধ্যে কোনো শিল্পত্বই থাকতে পারে না। সে কোনো শিল্পীর মধ্যেই পড়ে না, আমার মতে, আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে। আমি অলওয়েজ বলি যে শিল্পী মানে একজন শিল্পীর মন থাকবে উদার, রাইট? অবশ্যই একজন শিল্পীর মন থাকবে উদার, উদারতে তার শিল্পত্ব প্রমাণ করবে, উদারতে তার শিল্পত্ব বোঝাবে, অনেক বিনয়ী হবে, অনেক আলোচনা সমালোচনা আসবে, হ্যাঁ, টেকনিক্যাল আনসার দিতে হবে। শিল্পীদের মধ্যে কেন এত জেলাসি থাকবে? কারণ যে যার জায়গাতে থাকবে, আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গা দিয়েই দিয়েছেন যে সুপারস্টার তুই এই পর্যন্ত যেতে পারবি, তুই এই পর্যন্ত যেতে পারবি। এখন নির্দিষ্ট একটা জায়গা দিয়ে রেখেছেন, এখানে যদি আমরা জেলাসি করি, গালাগালি করি, বংশ নিয়ে কথা বলি, নিজের অস্তিত্ব নিয়ে কথা বলি, তাহলে দিস ইজ নট ফেয়ার। আমি সেসব শিল্পীদের শিল্পী মনে করি না। তো এখন ঘটনা হচ্ছে যে এফডিসিতে কিংবা মিডিয়া লাইনে আমি সবচেয়ে একটা জিনিস মানি, একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে প্রবীর মিত্র, একজন আর্টিস্ট ছিলেন আমাদের, এখনও আছেন। উনি অনেক পুরনো, অনেক বয়স্ক। ওনার কথা হচ্ছে, ডন, তুই খালি শুনে যাবি, দেখে যাবি, কোনো কথাই বলবি না, তাহলে তুই গেইন করবি, তুই গেইনার হবে। আর তুই যদি কথা বলিস কিংবা কোনো কাজে প্রোটেস্ট করিস, তাহলে মনে করবি যে ওই দিন থেকে তুই ধ্বংসের পথে গেলি। মানে ওই দিন থেকে তোর কার্যক্ষমতা, তোর কাজের পরিমাণ কমতে থাকলো। ঠিক আছে? এই জন্যে এই কান দিয়ে শুনবি, এই কান দিয়ে বেরো যাবি, শুনবি, দেখবি, বুঝবি, কিন্তু কিছুই বলবি না, তাহলে তুই একটা জায়গায় আসবি। মানে আমরা যখন প্রথম কাজ করতাম, এখন এসে বুঝতে আসলেই তাই। তারকাদের ব্যক্তিগত বিষয় বলতে কিছু নেই, কেন খুব পার্সোনাল বিষয়গুলোকেও তারা আড়ালে রাখতে পারে না? কারণ হচ্ছে যে চারিদিক থেকে একজন তারকার জীবনে, ফিল্ম লাইনে বলেন, মিডিয়া লাইনে বলেন, ব্যক্তিগত জীবনে বলেন, সাংবাদিকরা বলেন, সিসি ক্যামেরা থাকে। যারা তারকা, তাদের পিছিয়ে সিসি ক্যামেরা থাকবে, মেন্টালি সিসি ক্যামেরা বলেন, সাংবাদিক বলেন, জনগণ বলেন, পাড়া প্রতিবেশী বলেন, তাই না? একটা তারকার প্রতি জনগণের একটা সফট কর্নার কিংবা জানার জন্য অনেক কিছু মানে আগ্রহ থাকে জনগণ কিংবা ভক্তরা, তাই না? এই জন্যে তারকারা তাদের ব্যক্তিগত জীবন বলেন আর হচ্ছে যে মিডিয়া লাইন বলেন, কোথাও এরা হচ্ছে যে গোপনীয়তা রক্ষা করতে পারে না, হাজার চেষ্টা করলেও পারে না, হয়তো বা বেডরুম কিংবা বাথরুম ছাড়া, তাই না? একজন তারকা কী করছে তার ভক্তরা জানতে চাবেই, এবং জানার জন্য হচ্ছে যে সাংবাদিকরা আছেন, ওনারা
লিখবেন, জানাবেন, তারপর একজন দর্শক কিংবা একজন ভক্ত জানতে পারবে, তাই না? এখন তারকারা যে তাদের সবকিছু গোপনীয়তা রাখতে পারে না, এটা আপনিও ভালোভাবে জানেন। আমরা আসলে রাখতে পারি না গোপনীয়তা। কিভাবে গোপন রাখতে পেরেছেন? আমার গোপনে কি আছে, কি রাখার আছে বলুন? আপনার ছেলে মেয়ে আপনি বিয়ে করেছেন কিনা এটাও কিন্তু অনেকে জানেন। যাই হোক, এটা আপনি কিন্তু রাখতে পেরেছেন আমার মনে হয়। না এটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি হ্যাঁ, আমার অনেক জায়গায় জিজ্ঞেস করছে। আমার কথা হচ্ছে যে এটাও হচ্ছে যে যেরকম আপনি এটা দর্শকদের একটা আগ্রহ থাকে যে ডন বিবাহিত বিবেচনা ছেলে মেয়ে আছে কিনা, তাই না? আমাদের এখানে 50+, আমাদের অনেক এখন একটা এন্ড অফ দ্য মোমেন্ট বাঙালি হিসেবে কত বছর বাচ্চা বাঙালিরা, তাই না? 65-70 বছর। তো আমরা সেই সময় পাবলিক জানবেই যে বিবাহিত বিবেচনা আমার ছেলে মেয়ে আছে কিনা। তারপর আমি বলতে চাই যে অন্তত এই বিষয়ে যে মনের কথা মনেই থাক, বললে যদি মিথ্যে হয়ে যায় তার চেয়ে মনের কথা মনেই থাক। এক্স্যাক্টলি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ডন ভাই। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার জন্য। এবং আমরা জানি যে আপনি গান করেন এবং আপনার একটা ব্যান্ড দল আছে। আমরা চেষ্টা করব আপনার গান শুনতে শুনতে। তার আগে আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই। দর্শক, কাট অ্যান্ড কাট আজ এই পর্যন্ত। দেখা হবে আগামী আয়োজনে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন। বিদায়। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ, বলো না কি সুখ তুমি পেলে। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পুড়েছি প্রদীপ সেই আলো জেলে।